এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আবেগ ছেড়ে বিবেক দিয়েই ভাব, দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহাও ঝরে যাবে তোর অন্তর হতে। তালহা ভাইয়ের উক্তি শুনে নাজহা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারবার তালহা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। তালহা ভাই মানে বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি এটা ওটা এসবে উনি নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো তালহা ভাই কেমন আছেন বাকি প্রয়োজন খোঁজ নেয়নি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদিজান আর দাদাজান খেয়াল রাখেন যদিও। বাবার সাথে তালহা ভাই কথা বলেন না আজ 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যুর 30 দিন পরে ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সে অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে। যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তালহা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না ওনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করেছিলেন তার মা। মা চলে যাওয়ার পর বাবা পর হয়ে গেলেন। ওনার আপন বলতে তিনি নাঝাকেই মনে করতেন। নাঝাই খেয়াল রাখতো ওনার, চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন সেভাবেই নাঝা আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাঝা ধুয়ে দিত। অনেক দিন ওনার মুখে ভাত তুলেও দিয়েছে। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাঝাই ছিল। কিন্তু আফসোস, তালহা ভাইয়ের এত আপন মানুষটা ওনার হয়ে থাকলো না। তালহা ভাই নিজেকে সামলে চারপাশে চোখ বুলান। চোখ দুটো লাল হয়ে আছে। 3-4 দিন ধরে ঠিক মতো ঘুম নেই বিধায়। এমন সময় 4-5টা ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার দিতে বসে। তালহা ভাই, একটা গান। তালহা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায় গ্রামের প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায়। খেয়ার করার ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একেবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়। তোমার আকাশ ধারার শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো? তোমার শুধুই ভালো হোক। তোমার ভালো ভালো হাসি আমার বুকের ভিতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরথর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়? আমি কি এক ঘরে থাকি? ছিল কত কথা বাকি, তোমার গোপন সবই রয়। আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। হ্যাঁ, এতটুকু গেয়ে তালহা ভাই থেমে যান। বুক টেনে শ্বাস নিতে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাঝার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাঝার বলা, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে। আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর। করে নিচ্ছে নাঝাকে না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল। হঠাৎ বন্ধ হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুঝতেই নাঝার চাঁদ মুখখানা আবারও ভেসে ওঠে। দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন। তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত। তুমি ঝিনুক করাও যদি, আমি হব শান্ত নদী। আবারও থেমে যান তালহা ভাই। আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাঝাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। ওনার কানে ভাসছে সে 4 বছর আগে নাঝার বলা কথা। তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলেই কলিজা ছিঁড়ে যায়। মনে হয় কেউ মনে হয় পুড়িয়ে দিচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবার জোর গলায় গিয়ে ওঠেন। আমার আশায় সময় হলে তুমি হাত ফসকে গেলে। তোমার চাওয়ার পায়তারা, আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যার জ্যোৎস্না। তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরণ কিসের ভয়।
তৌসির, নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেঝু চাচা, তন্ময় চাচা, সাথে আছে ওদের কিছু কাছের লোকজন, কেরামত আলী, নুহাম শাহ, রুদ্র দেওয়ান। তৌসির নাঝাকে কিছু করেনি আর না কিছু বলেছে। নাঝা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে, কারণ নাঝার সামনে থাকলেই নাঝাকে আঁচড় মেরে ফেলতো। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি, পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বললেন, কি রে নটবর, তুই ভিজা কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্তির স্বরে বলে। আর কইও না, এক শাওয়া আইনা দিছো গলায় ঝুলাইয়া। মিনহাজ মামা ভ্রু কুচকে বলেন, কেন, ও তোরে ভিজাইছে নাকি? ভিজাইছে কি শুধু ওই আফ্রিকান মালের জন্য যে মাল রাখছে ওইটাও দিছে বাথরুমের ট্যাঙ্কিতে। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন, আরে নতুন নতুন এমন করব, বুঝাইস বাইচা মাইয়াডা। নাজেম চাচা মদের গ্লাসে বরফ দিতে দিতে বলেন, বুঝাইস মাইয়াডারে, আর না বুঝলে জায়গায় জিন্দা গাইরা নিস। তৌসির খাপ ছাড়া স্বরে উত্তর দেয়, এত সুন্দর বউ মাইয়া নিতাম কষ, পরে তোর মারে হাঙ্গা দিবি আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আমার মারে দেও করবি, দাদিরে না কইরা নানিরে করলে লাভ হইব ভালা। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমারে কাউরে লাগতো না, আমি আমার নাদান বউরে নিয়েই বাঁচমো। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেডা মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে। বেচারি নিজে সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটাইয়া তুমি দেয়, তাই বউরে কলিজার ভেতর লুকাইয়া রাইখো, নিজে না খেয়ে তাকে খাওয়াইও, ঘাট তেরামি করলে একটু বুঝাইও, তার হাতে দু একটা মাইরও খাইও, তারপরও বউরে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজো চাচা, বউরে বেশি ফর্স দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নাজেম চাচা বলেন, কি আর কামের কথা কমু, আইস একটারে কুপাইছি ইচ্ছে মতো, কুপাইতে কুপাইতে ভেতরের সব কিছু ক্ষয় কইরা নিছি, তাই আর এর শরীরের কিছু বেচা যাইতো না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাইতে পারো না, জানে মারলেই তো হয়, এমনি সব নষ্ট করার কি আসছিল। মিনহাজ মামা বিয়ারের বোতলে ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি ওর জায়গায় হইলে তো ওর শরীরের অংশ খুঁজে পাইতো না কেউ। ভালো করছে মারছে। আরে শুয়ারের বাচ্চা নিজের সৎ বোনরে রেপ করছে 15টা পোলা নিয়ে। মাইয়াটা মারাই গেছে, কত বড় জানোয়ার। তৌসির এটা শুনে বলে, ওই 15টা এখনো বাইকসা আছে। হ আছে, ধরতে পারে নাই পুলিশ। এই আসল কালপিটের রুদ্র ধইরে আনছিল। তৌসির রুদ্রের দিকে তাকে বলে, আগামীকাল ওই সবগুলারে ধরবি, তোর লগে ওসিও থাকবো, ওগো ধইরা আই না আমারে কল দিস, আমি মারমু, বেশ কয়েকটা কিডনি পামু এতে। আচ্ছা, কিন্তু 2টা কিডনি আমার লাগবো। চাইরাটাই নিবি নে। আচ্ছা, আমার চোখ দুজোড়া লাগবে। নাজেম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলেন, গতকালই না 2টা নিলি। আরে লাগবো ছোট চাচা, আরো 2টা। আচ্ছা নিবি নে, আগে ওই খানকির পোলাগো ধইরা তো আন। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলেন, তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়টায় বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশে গিয়া কি করবা মেজো চাচা? আখিরি জনগণ যেমনে চিল্লায়, মাঝে মধ্যে মন চায় সবগুলোরে বোমা মাইরা উড়াইয়া দেই। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, হরে এইটা আমারও মাইন্ডে আয়, কিন্তু কি করমু কত, না গেলে তো আর ভোট পামু না। তৌসির হেসে বলে, যাও যাও, আর রাজনীতিবিদের নামে বড় দুর্নীতিবাজ হও। মিনহাজ মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন, এবার যত টেন্ডারের টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দিবা মেজো ভাই সাহেব। নাজেম চাচা বলেন, এই অর্ধেক কেন, পুরোটাই খাইয়া নিও। কি করবা, মাইনছের লাগি কইরা, মানুষ তো আর বালা কইতো না। তৌসির রুমে আসে। এখন রাত 3টে। নাছা পানি মারার পর যে গিয়েছিল আর এই এলো। ড্রাগস নিয়েছে, হালকার উপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটা নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অব্দি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাঝা আছে। নিজের কন্ট্রোল হারিয়ে ও সহ্য কিছু হয়ে যায় তবে কি হবে?
নাছার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাবে, সারা জীবনের দাগ থেকে যাবে। আর যে নাঝা তৌসির এই কদিনে এটা বুঝে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে অমন রকম, তবে নাঝা তৌসিরকে সারা জীবন খোটা দেবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাঝার পাশে এসে দাঁড়িয়ে নাঝাকে দেখতে শুরু করে। নাঝা ডান কাত হয়ে শুয়ে আছে। ওর মাথার কাছে একটা সাদা বিড়াল প্যাট উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাঝার মতোই সবুজ। আর ওর বাঁ পাশে ক্যালকো বিড়াল শুয়ে আছে, এটা আবার অন্যরকম। এই বিড়াল ত্রিবর্ণের পশমওয়ালার সাদা রঙের উপর কমলা বর্ণ। এই বিড়ালগুলো বিদেশি। নাঝার বাদামি কুকরানো চুলগুলো ওর উপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কুকরা কেশ। তৌসিরের নাঝার এই আবেশ ঘেরা মুগ্ধতার সৌন্দর্যে চোখ জুড়ে আসে। মুগ্ধতার মোহজালে তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাঝার পানে, আর মনে মনে শুধায়, সিদ্দিক তালুকদার একখানা জিস জন্ম দিছে রে, এক্কেরে মনের মতো। তৌসির নাঝাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলোর শিকারে যাবে মাছ ধরতে বিলে। আজ বিকেলে এই পশ্চিমের দুশি বিলে বড় বড় গজার মাছ দেখেছে। মাছগুলো একদম পুক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ অতটা যায় না। কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝে মধ্যে, গিয়ে রাত্রের বেলা ধরে আনে মাছ। ওর মার বেবিজান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এসবের তোয়াক্কা করে না কখনোই। করেছিল আর না করবে, ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কোটাটাও নিয়ে নেয় হাতে, তারপর নাঝার পাশে এসে বসে। বা পাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মনে মনে বলে ওঠে, যেমন বিলাইরে নিয়ে ঘুমাইতেছিস, ভবিষ্যতে অমনি আমার বাইচ্চা কাইচ্চা নিয়ে ঘুমাইলেই হইল। এই বলে আপন মনে মেকি হেসে নাঝার উপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে নেয়। নাঝার গলায় আলতে করে হাত রাখে। হাত রেখে বুঝতে পারে নাঝা ঘেমে গেছে আর যাবি তো, এত গরমের মধ্যেও চুল ছেড়ে ঘুমিয়েছে যে। তৌসির ধীরে ধীরে নাঝার ডান পাশে সে দুই হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাঝার মাথায় এসে ঠেকে তৌসিরের পক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাঝার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাঝার ঘুমন্ত উষ্ণশ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘোরে নাঝা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা, আমি যাব না ওই বাড়িতে। তৌসির নাঝার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকায়। একটুর জন্য তাকিয়েও চোখ আটকে যাচ্ছে নাঝার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে দুই হাতের মুঠোয় বন্দি করে নেয় নাঝার তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশকুণ্ডলীগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে, অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনে বলে, শাওয়ার মাইয়ের এক চুল মাইরি পাটের মতো আমায় হেরান কইরা দিল। এই বলেই নাঝার কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায় ফের। তখনই আবারও নজর আটকায় নাঝার আবছা চাঁদের আলোয় ঝলমল করা সুষিময় চেহারায়। তৌসির মহাবিষ্টতায় চেয়ে রয় নাঝার এই চাঁদের আভায় মোহময় চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাঝার বা গালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুঝায়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করল তৌসির। ভেতরটা ফেঁপে উঠছে অনুভূতিতে। বুক ধরফর করার পরও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয় অনেক সময় নাঝার নরম গালখানায়। মন চায় না নাছাকে ছাড়তে। যদি নাছাকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারত, তবে হয়তো শান্তি লাগতো তৌসিরের এই অশান্ত মনে। নাঝা মাইগ্রেনের ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে বিধায় এসবের খবরও নেই, ঘুমের দাসে তুলে আছে। আর এমনিতেও ওকে ঘুমের মধ্যেও কেউ উড়ে নিলেও ও টের পায় না। এমন বেজাতে ঘুমায়ও। নাঝাকে আল গোছে শুয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তৌসিরের মনটা এখনও বড্ড অশান্ত হয়ে আছে। নাঝাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ভেতরটা কেমন কেমন করছে, কিলিবিলি উঠছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে শোধায় আপন মনে, শরীর বাচ্চার একটু কাছে চাইলে ভিতরে কুত্তা দৈরানি সুরা হইয়া যায়। এই বলে উঠতে উঠতে আবার বলে, আরেক শাওয়ার যন্ত্রণা।
হাতে লাঠি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তবে দরজার কাছে সে আরেকবার পেছনে তাকায় ঘুমতো নাছাকে দেখে অজান্তে মুচকি হেসে বলে, মাইয়াডা সুন্দর আছে। এই বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতে টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান কোচ আনছি 9টা। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, ভালোই করছিস, আগেরটায় ধার ছিল না। কেরামত আলী এবার জিজ্ঞেস করে, ভাইজান এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কইস না, তোর ভাবির লাগি দেরি হইয়া গেছে। এটা শুনে কেরামত আলী আর কিছু বলে না, চুপচাপ কিছু সময় পার করে তারপরে আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান একটা কথা কই। কি কবি? তুই তো কথাই কস খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞেস করে, আপনার সাধু কর্ম সম্পর্কে সব জানায়ও, ভাবি আপনারা কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, অতঃপর উত্তর দেয়, কিছু কয় না মানে? আমারে ছেলে দিবার ডট দেখায়, আর কিতা কমু তোরে? কেরামত আলী এটা শুনে বুকে টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাকেন ভাই, খবিজদের মাইয়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কুচটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিসের ঘরে খবিস নোবেলপ্রাপ্ত গাদ্দারনি, কিন্তু কি করবো, বউ তো আমার, আর বউয়ের বেলা সব গাদ্দারি মাফ। কেরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, বউয়ের বেলায় সব মাপ, বউ মনের রানী। বউরে মনের রানী কইলেও রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। কেন? বউদের রাজত্ব দিলে জীবন শেষ, ওরা রাজত্ব পাইয়া রাজার কলিজার উপরই উইঠা আজান দেয়। এই বলে তৌসির লুঙ্গির নিচের অংশের কোণ কোমরে গুজে কোচটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পেছনে পেছনে যায়। তৌসির হঠাৎই থেমে যায়, কে একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোচটা শক্ত করে ধরে পেছনে তাকিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কোচের আগাগুলো ঢুকিয়ে দেয়। তৌসির কেরামত আলীর বুকে কুপ মারতেই কোচের আগায় ঝুলে যায় একটা কাক। আসলে এটা কেরামত আলী না, এটি ছিল একটি খবিস জিন। এই জিনটা এই বিলেরই, কারণ এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে, কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকাতে দেখেই বুঝে গেছিল এটি জিন। সাথে পানির কলকলের শব্দ ওর কানে বেজেছে, তাই সাথে সাথেই জিনকে উপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পেছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওকে এক হাতে টেনে তুলতে তুলতে অন্য হাতে কোচের আগায় সেটা থাকা মরা কাকের দিকে তাকে কটাক্ষ করে বলে, এই দেখ মাকির পোলা, জিনও আমাদের কাছে রেহাই পেল না। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিসের বাচ্চা যাইতে ধরছিল ভাই, আমি তো কই এই সে জীবন। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমাদেরকে মারার ধান্দা করতে গিয়া নিজেই দয়ালের দরবারে গেল গা। এই বলে সামনে আগাতে থাকে। হে যে জিন মারা এইগুলো প্রথম না, কিন্তু তৌসিরদের জীবনে আরও অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরদের ভয় নেই অন্তরে। ওরা দুজনে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভিজা লুঙ্গি কোমরে গুজতে গুজতে বলে, ভাইজান আর ধরবেন নাকি আইজি চইলে যাইবেন? না না, ধর্ম চইলা যাবো কেন? জিনের সাওয়া টাওয়া ডরাইয়া লাভ আছে? আচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছের যেই দাম বাজারে, একটা মাছ এখন মাইরা খাইতে পারলে 300-400 টাকা বাইসা যাইব। কেরামত আলী থমকায়। এদের এত টাকা করে থাকার পরও এত কিপটামি করে। কেরামত হাবলার মতো হেসে বলে, ভাই হক কথা। কথা বলতে বলতে হাঁটু পানি অব্দে ওরা আগায়। আর একটুখানি সামনে আগাতেই পানিতে নড়ে ওঠে একটা বড় দেখে গজার। তৌসির ওর দেখা পেয়ে সাথে সাথে কোচ দিয়ে কূপ মেরে সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের প্যাড ফোর হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় কোচের লোহার কাঁটাগুলো। তৌসির কোচটা খাড়া করে পানি থেকে উঠতে উঠতে বলে, চল আইস তোর ভাবিরে দিয়া এইটা রান্ধামো। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করবো ভাবি যান এত রাইতে? তৌসির পারে উঠতে উঠতে বলে, রানবো, আমি জামাই ওর, সব করব আমার কথায়। করলেই হইল।
এদিকে নাজহাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিদারুণ অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খুলে ঘুমিয়েছিল। আর মধ্য তৌসিরও ঘর নেই। অনেক ভেবে ভেবে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনো। নাজহা আজ আর ওদের তুলেনি। ৮ রাকাত পরে মনাজাত শেষ করে বসে বসে দূরত পড়ছিল, তখনই তৌসির ঘরে আসে। এসে দেখে নাজহা নামাজের পাটিতে নীরবে বসে আছে। নাজহাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপের কপালে এমন হ্যাকমতকারী রানী কেমনে জুটল। এসব বাজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নাজহাকে ডাক দিয়ে বলে, নাজহা, শুনছো? তৌসিরের ডাক শুনে নাজহা পেছনে তাকায় না, চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না, শুনছি না আমি, কালা। তৌসির ওর কথায় বুক ছেড়ে শ্বাস ফেলে সামনে এগুতে এগুতে বলে, এক মুখ মাইরে শাওয়ার। এ বলে নাজহার পাশে এসে দাঁড়ায়। 2 হাত কোমরে রেখে একটু তেড়া হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওখানে বড় মাছ একটা ধইরা আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাজহা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাঠির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এসব কাজকর্ম পারি না করতে। তৌসির নাজহার উত্তরে প্রতিবারের মতোই বিরক্ত হয়ে যায়। বিরক্তি গলায় বলে, কামকাজ যখন পারিস না তাইলে হাঙ্গা বইলি কেন? বাপের ঘরে লাউ কদুর বিষ হইয়া থাকতি। নাজহা তৌসিরের কথায় মাথা নিচু করে রয় কিছু সময়। তারপর কে একটা ফোন দিয়ে তৌসিরের দিকে নরম চোখে মুখ তুলে তাকায়। নাজহার কালচে সবুজ চোখের এই নিরীহ হরিণীর মতো চাহনিতে তৌসিরের মন মাঝে গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নরম, কতটা আবেশী। এই চোখ জোড়ায় যথেষ্ট তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্য। তৌসির ভেতরখানা ধরফট করতে থাকে চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কে একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাজহার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাজহা নরম গলায় বলে ওঠে, এইভাবে বলছেন কেন? আপনি করে নিন না, আমি তো পারি না। নাজহার এই নরম গলার কথায় তৌসিরের চোখ খুলতে যায়। ও চোখ বরাবর করে বিস্ময় নিয়ে নাজহার দিকে তাকায়। আর তাকাবেই না কেন, এত সুন্দর কথা। নাজহার মুখে এমন সুন্দর কথা আর আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাজহার দিকে একটু ঝুঁকে নাজহার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক করে লাভ নাই, আমি তোমার এমন কথাই বলবো না গো বউ, কাম তোমারই করা লাগবো। নাজহা তৌসিরের কথায় রাগে ফেটে ওঠে। তৌসিরের হাত নিজের হাত থেকে ঝাড়ি মেরে সুরে উঠতে উঠতে বলে, রাত দুপুরেও নাটক করতে হয়? এই বলে রুমে নামাজের হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে টিটকারি মেরে বলে, ও আল্লাহ, তুমি ভয়ও পাও? নাজহা তৌসিরের কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ রুম হতে বেরিয়ে যায়। তৌসিরও ওর পেছনে পেছনে যায়। কি আর করবে, বউটা ওর বাচ্চা টাইপের, ভয় ডর পেতেই পারে। বউকে সেফ রাখা প্রয়োজন। এত সুন্দর বউ পেয়েছে, কপাল কম ভালো নাকি? নাজহা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে বলে প্লাস্টিকের গামলা। নাজহা বড় একটা বটি নিয়ে এসে বসে পড়ে মাছ কাটতে। এসবও পারে ভালোই, বড় পরিবারে জন্ম হয়েছে বলে এসব টুকটাক কাজ নাজহা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাজহা একটা চামচ নিয়ে চামচ দিয়ে মাছের আঁশ ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে এক সময় একটা মাছের আঁশ উঠে উড়ে এসে নাজহার নাকে লেগে যায়। এটা দেখে তৌসিরের খারাপই লাগে একটু, তাই ভালোবাসা দেখাতে হাত বাড়িয়ে নাজহার নাক থেকে আঁশটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করছে আর কি, কিন্তু ওর বউয়ের তো এসব আবার হজমই হয় না। নাজহা চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনি শান্ত হবেন। তৌসির নাজহার রুক্ষ গলার এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, মাইনষের ভালা করতে নাই এই জগতে, তুমি করবা ভালা, কিন্তু তোমার পাছায় লাইগা যাইব মন্দের আটা।
তৌসিরের কথা শুনে নাঝা কিরমির করে বলে। আবার ভালো করা লাগবে না আপনার। তৌসির নাঝার কথায় নাক মুখ ছিটকে বলে। না না ম্যাডাম, আপনার ভালা আমার মতো খারাপ কেমনে করব কন্ত? এইটাও কি সম্ভব? নাঝা মাস্টার মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে। না, সম্ভব না। শয়তানে মানুষের ভালো কখনো করে না। আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন? তৌসির খানিকটা তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে। হ দুনিয়ায় যত খারাপ আর যত নিকৃষ্ট সবই তো আমি। তুমি আর তোমার বাপ চাচারা তো দুধে ধোয়াল তুলসী পাতা। নাঝা মাছের প্যাট কাটতে কাটতে তৌসিরের কথার প্রত্যুত্তরে শুধায়। তোমার বাপ চাচার ঠ্যাং বেশি লম্বা, এর লাইগা টানি। নাঝা এবার বড় বিরক্তই হয় তৌসিরের কথায়, তাই এবার ধুমকে বলে। চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে। তোমার লগে একটু কথাও কইতে পারি না, না পারি কইতে মিঠা কথা, আর না পারি কইতে তিতা কথা। নাঝা এবার তৌসিরের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে যায়। তারপর মাছের আঁশ যে বলে রেখেছে তা বেসিনের নিচে রেখে বটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছ বেসিনের ট্যাপ ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সে ছেঁড়া পাঞ্জাবিটাই পরে আছে, এটা দেখে নাঝা নাক মুখ কুচকায়। তারপর বলে। কি করবো এই মাছ? ফ্রিজে রেখে দিই। তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে। হ্যাঁ রাখো, আর 2 টুকরো এখন ভাজা করে দাও, আমি আর কেরামত খামো। নাঝা রান্নার কথা শুনে ছ্যাদ করে উঠে বলে। আমি রান্না করতে পারি না। তৌসির নাঝার কথা শুনে মেয়েকে হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলল। চেষ্টা করো। তৌসিরের এত সুন্দর বাণীর প্রত্যুত্তরেও নাঝা তেরামি করে বলে। আমি রান্না করতে পারবো না, বলছি তো পারবো না। আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়, তাই ঠাস করে বলে ওঠে। শাওয়ার কথা তৈয়া চুপচাপ রান। আমার লগে হাঙ্গা যখন তোর হইছে, রান্না তোর করাই লাগবো। নাঝা ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি, তাই এমন কেঁপে উঠল। নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাঝা নয়। নাঝা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাঝাকে জিজ্ঞেস করে। তুমিও খাইবা নাকি? নাঝা মশলা নিতে নিতে তিতা সুরে বলে। হ্যাঁ, খাবো। আমার তো আপনাদের মতো রাত বিরাতেই খাওয়া লাগে। তৌসির নাঝার কথাই বুঝে যায় ও খাবে না, তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাঝা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাঝার চাওয়া দেখে বলে ওঠে। আমরা দুজন 2 পিসই খামো, 1 পিস এক্সট্রা লাগবো না। মাছের বহুত দাম, বাজারে 1 পিস বাঁচলেও বাঁচবো। এই বলে ফ্রিজে মাছের পিসটা রেখে দেয়। নাঝা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়। মনে মনে ভাবে, ছি কতটা ছোট লোক, ছি ছি। নাঝা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ ওই 2 পিস মাছেই পরিমাণ মশলা নেয়। তৌসির মাছের পিস রেখে সে ওর পেছনে দাঁড়ায়। নাঝার বিরক্তি আর শেষ নেই। 4 রাকাত নামাজ পড়তে পারেনি, রান্না করতে এসেছে, কিন্তু এখানে তৌসির হাড় কিপটামি করছে। ওই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙেও ঠ্যাং মেলে, তো নাঝার হালও এমন হয়। এখন খুলে যায় ওর চুলের খোপা ধীরে ধীরে খুলে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় নাঝার পিঠে। নাঝা এখন কি করবে বুঝে পায় না। মশলায় মাখানো হাত কিছুটা দিশেহারা বোধ করে, তাই কোনো কিছু না ভেবেই পেছনে ঘুরে তৌসিরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তৌসিরের পাঞ্জাবিতে গিয়ে লাগে। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি নিজের অবাধ্য ক্যাশ তরঙ্গ গোটায় নাঝা। তৌসিরের জান তো বেরিয়ে যাওয়ার উপক্রম। কি করলো এটা নাঝা? পাঞ্জাবি ছিঁড়ায় ভেবেছিল নাঝাকে দিয়ে সেলাই করেই পরবে, কিন্তু এখন তো নাঝা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে গত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল এবারে বড্ড। না, লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতে জীবন মানেই লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না। তৌসির নাঝার পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে। কি করলা এডি? নাঝা তৌসিরের কথায় তোয়াক্কা না করে বলে। কি করলাম আবার করে দেখাই? তৌসির দাঁত চেপে বলে। শাওয়ার ছাড়াইয়া দিমু, চুপচাপ ধোয়া দিও।
আমি তো ধুয়ে দিই। আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এই বলেই নাঝা গ্যাসে তাওয়া বসাতে নেয়। হাড় কেটে তৌসিরের কলিজায় ধরে যায় এটা দেখে। তৌসির তাড়াতাড়ি বলে ওঠে, গ্যাসের চুলায় কেন লাকড়ির চুলায় বসাও? গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকায় উঠছে গিয়া। নাঝা এটা শুনে ফুস করে শ্বাস ছেড়ে তৌসিরের দিকে দগ্ধ চোখে চেয়ে চেয়ে বলে, এমন কেন করছেন? এই রাত্রিরে আমি কিভাবে আগুন ধরাবো? খুব কষ্ট হবে। করে নিই আজ গ্যাসে। তৌসিরের মন নাঝার এই আদুরে কথাটা শুনে একটু হলেও গলে, কিন্তু তারপরেও এদিকে ওদিকে এক পলক তাকিয়ে বলে, আমাদের বাড়িতে গ্যাসের চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাকড়ির চুলায় আগুন ধরাও। এটা বললো কারণ আজকের অভ্যাসে আগামীকালকের অভ্যাস। আজ যদি ও রান্না করতে দেয় তাহলে আগামীতেও নাঝা রান্না করবে। আর বউকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাঝাকে লাকড়ির চুলাই করতে হবে রান্না। তৌসিরের কথা শুনে নাঝা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিশ কিপ্টার সাথে সংসার করতে হবে? ছি ছি ছি, এত ছোট লোকে কারবার মানুষ কিভাবে করে? এত ছোট লোক মানুষ কিভাবে হতে পারে? ওয়াক্থু, সামান্য গ্যাসের জন্য এত কথা! না জানি কত কি দেখতে হয় আর শুনতে হয়। তৌসির নাঝাকে নিজের কাজ করতে দেখে এবার নিজে দুটো প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়, সাথে ফ্রিজ থেকে 2 টুকরো লেবু আর 2টো কাঁচা মরিচ নিয়ে নেয়। এগুলো মরে গেলেও তৌসির করতো না, রান্নাঘরে তো আসে না, কিন্তু কি করবে এখন? বউকে বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজেই করে নিচ্ছে যতটুকু পারছে। নাঝা মাছ ভাজতে গিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে তা কেটে নেয়, তারপর মাছ 2 পিস ভেজে ভাত নিয়ে রাখা 2 প্লেটে রেখে দেয়। ঘেমে একেবারে ওর অবস্থা খারাপ, একটা এসি ফ্যান কিছুই নেই। নাঝা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিন, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাঝার দিকে তাকায়। ভেবেছিল একবারই তাকাবে তারপর চোখ ফিরে নেবে, কিন্তু তার হলো না। চোখ সেই থেকেই গেল নাঝার মুখ পানে। আর ঠেকবে নাই বা কেন? এত সুন্দর যে এই মেয়েটা। গরমে ঘেমে ওর সমস্ত মুখখানি রক্তাভ হয়ে উঠেছে, ঠিক সূর্যোদয় আকাশের জ্বলে ওঠা আগুন রঙা আভার মতো। গাল দুটো লাল হয়ে গেছে, পূর্ণ পলাশ ফুলের ন্যায় তপ্ত কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁটজোড়া শিশির সিক্ত জবা ফুলের মতো লালিমায় ভরপুর হয়ে গেছে। বড় কোমল ও আকর্ষণীয় লাগছে এই অধৈর্যরা। হেমন্তের ঘন পান্না খচিত রত্নখানি উড নয়ন দুটি। নাঝার এই পান্না নয়নায় ক্লান্তি থাকলেও ঝরে পড়ছে অসীম মায়া। ওর শুভন নাসিকা ঘামে ভিজে একদম মেহাল ও নাসরন্ধ্র দেখে মনে হচ্ছে শিশিরে ধোয়া পাহাড় চূড়া, এর উপর কপালে উপচে পড়ছে ছোট ছোট চুল। তৌসির নাঝারে লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলে, কাম করে নাই একটুও, আর দেখা মনে হইতাছে কাম কইরা দুনিয়া উল্টাইয়া নিছে। নাঝা গরমের তালে কিছু শুনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটায় তেজপাতা আর কিচ্ছু না। এত গরম। তৌসির নাঝাকে যেতে দেখে আর কিছু বলে না, প্লেটগুলো খাবার রুমে নিয়ে যায়। ওখানে কেরামত আলী পাটি বিছিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এসব নেই, সবাই নিচে বসে খান পাটি বিছিয়ে খাবার রুমে। তৌসির প্লেটগুলো পাটিতে রাখতে রাখতে বলে, যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থাইকা ঠান্ডা পানি আর গ্লাস লইয়া আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতেছি ভাই, ভাবির হাতের খাওন বইলা কথা, আইস ইচ্ছা মতো খামো। তৌসির মেকি হেসে বলে, দেখি কোন শাওয়ার আনছে তোর শাওয়ার ভাবি। নাঝা রুমে সে ওয়াশরুমে যায়, ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই ওজু করে একেবারে বের হয়। বের হয়ে কাবার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাঝা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে। তাড়াহুড়োর বিয়ে বিধায় কিছুই কেনা হয়নি, যা ছিল তখন আপাতত তা নিয়ে এসেছে। 1 ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো ভালোই মজা হইছে, তালুকদারের মাইয়া পেট ভইরা খাইলাম ভাত। নাঝা তৌসিরের কথায় ওর দিকে তাকায়,
ছেঁড়া মশলার দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গোজা হাঁটুর উপর অব্দি। এত অগোছালোর মধ্যেও বেশ সুন্দরই লাগছে ওকে, কিন্তু নাছার চোখে সুন্দর লাগছে না। নাছা চোখ ফিরে নিয়ে কাবার্ডে তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন, জি, শুনছি। নাঝা পেছনে ঘুরে ওর মুখ পানে নিরলস চোখে তাকে বলে, আমার ব্যবহার করার তেল শেষ হয়ে গেছে, এনে দেবেন? কি তেল মাখো? আমি অলিভ অয়েল মাখি, এনে দেবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ ছিটকে বলে, নবাবের বেটি, বাজারে জিনিসপত্রের যেই দাম, সরিষার তেলই গায়ে মাখো, অলিভ অয়েল আর মারাইও না। তৌসিরের এই সীমাহীন কিপটামি দেখে নাঝার চুপ থাকতে পারে না। মন চায় উষ্ঠা মারতে ওকে, কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাঝা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামি করেন কেন আপনি? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? কবরের পাশে রাইখা দিমু। নাঝার গা জ্বলে যায়, রাগে ঠাস করে বলে ওঠে, দেখেন, আপনার এই কিপটামির কারণেই আপনি মরবেন। ছি, কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গির ভাঁজ কোমর থেকে ছোটাতে ছোটাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার শাওয়ার লগে তোমার মুখও ফাটতে হইব দেখতাছি, নয়তো তোমারে দমাইতে পারতাম না। নাঝার গা খিনখিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাঝা শরীর ঝাঁকিয়ে উঠে বলে, ছি, কত নোংরা আপনি। আমি নোংরা, আমি ড্রেনের পানির থাইকাও নোংরা, তাতে তোর কি? এই বলতে বলতে নাঝার সামনে এসে দাঁড়ায়। তৌসিরকে নিজের সামনে আসতে দেখে নাঝা পেছনে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এই বলেই নাঝার সামনের দিকে এগোতে থাকে। তৌসির পেছন থেকে ওকে ঝাপটে জড়িয়ে ধরে নাঝার চুলগুলো খুলে দিয়ে নাঝার গলায় নাক মুখ ঠেসে ধরে। নাঝা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গা ঘৃণায় গুড়িয়ে যাচ্ছে, অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে এভাবে ছুটছে, না জানি কি আবদারিতে বসে এভাবে কেন আবদ্ধ করছে তৌসির ওকে হঠাৎ। নাঝার মন খুটখুট করতে শুরু করেছে। নাঝা দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না। উল্টো নাঝার দুই হাত ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাঝার দম বেরিয়ে আসতে নেয় এতে। নাঝার শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে। তৌসির নাঝার কাঁধে নিজের ঠোঁট ছুঁতে ছুঁতে নাঝার গলার দিকে হাত বাড়ায়। নাঝা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাঝার গলায় নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনো রাগ ফুসতাছে মনে মনে? নাঝা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে নিয়ে বলে, না, রাগ করব কেন? আপনার উপর রাগ করার কোনো অধিকার আছে? আপনি বিয়ে করেছেন, কিনে নিয়েছেন, এখন মারলেও ভালো আর কাটলেও। আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাঝার কথায় বড় গরম হয়ে যায়। নাঝাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নাঝার ঘাড়ে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরের ক্লিন শেভ করা মুখে এখন নতুন করে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি উঠছে। এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে, আর এখন এগুলো নাঝার ঘাড়ে কাঁধের ত্বকে বিচ্ছে। আবার ঘাড় কাঁধে উপচে পড়ছে তৌসিরের উষ্ণশ্বাস। নাঝার খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ মাঝি উড়াল দেবে নিজ গন্তব্যে। তৌসির কিরমির খেয়ে বলে, একটু রোমান্টিক মুডে আইলাম, অমনি তোমার শাওয়ার শাওয়ার কথা শুরু হইয়া গেল। ধুরবাল। নাঝা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে উত্তর দেয়, এখন এসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমারে জড়াইয়া ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব সুখ আমার হইয়া গেছে। তৌসিরের কথাই নাঝা আলতো সুরে বলে, আর কত সময়? আজান হয়ে গেছে, নামাজ শেষে ধরবেন, এখন ছেড়ে দিন। তৌসির নাঝার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে। নাঝা কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না, আর ধরমু না। আমার আবার সবসময় মুড আয় না এসব প্রেম ভালোবাসার। এই বলেই নাঝাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাঝা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়ে জড়িয়ে ধরেন। এই বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবিটা খুলে নাঝার দিকে ছুড়ে দিয়ে বলে,
এইটা ভালো করে ধুইয়া সেলাই কইরা দিও। 1200 টাকা দিয়া কিনিয়া 12 মাসও পড়তে পারি নাই। এই হুকুম ঝেড়ে তৌসির কাভার থেকে আরেকটি লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাছা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয় আজ না কাল তৌসির নিশ্চিত নিজের অধিকার নিয়ে নিবে। তখন নাছার কাছে নিজের বলতে কিছু রইবে না। নাছা তো নিজের এই ইজ্জতকে বোঝাবার পর থেকে তালহা ভাইয়ের ভেবে এসেছে। তবে আজ কেন এত নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে এই ভাবনার? কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খাবলাচ্ছে। নিজেকে সামলাতে কষ্ট হয় বড্ড। কি করবে বুঝে পায় না। চারদিকেই মরণ, যেদিকে যায় সেদিকে যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচার। সকালে গিয়ে সব চ্যাক দেওয়াতে হবে নিজ থেকে, নয়তো বোমা টুমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই, যে যেমন পারে অমনি ধরে যাইতা। গান বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরাব। বসে বসে গান শুনছে। স্পিকারে গাওয়া গান। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গানটা বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরাব। বসে বসে এই গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুমের ইঞ্জেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায় কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে। সূর্য উদয় হচ্ছে ধীরস্থিরে। ঘুম নেই চোখে। আজ ঘুমের ইঞ্জেকশন দেয়নি ওকে ওর স্বার্থপর বাপ চাচারা, তাই আজ একটুখানি মৃড় হয়ে পড়তে পারছে। ইস ইস, কি ভাগ্য ওর! কত নিষ্ঠুর ভাগ্য! নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তাকে না পাওয়ার বিরহেও একটুখানি পড়তে পারছে না। সিগারেট টানছে, চোখ মুখ লাল হয়ে আছে। নীলসে চোখ দুটো লাল বর্ণের ধরন ধারণ করেছে। নিয়তির নিষ্ঠুরতার ছাপে আজ তলিয়ে গেল নিষ্পাপ চাওখানি। ও পেলই না হারুর আপন প্রিয়তমাকে। মুখের ভেতরটা চিৎকার করতে করতে গলা অব্দি আটকে গেছে। ইকরাব লালচে চোখে বুক ভরে শ্বাস ফেলে। হাতে ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাঝার পান্না নয়নার। ইকরাব নাঝার আখি দয় জুম করে করে দেখতে থাকে। অসহায় চোখে এই নয়ন শুধু নয়ন নয়, তা এক অব্যক্ত প্রেম, ইকরাবের না পাওয়ার আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটা লাইন সেই কানে বাজে। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। এই লাইনটা শুনি নাঝার মায়াময়ী মুখখানা ইকরাবের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাব আহত সুরে বলে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো লালসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওয়া। এই জন্ম যদি ব্যর্থ হয়, পুনর্জন্ম তো কেবল কল্পনা। মাথা নিচু করে নেয় এই বলেই চোখ বেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কর্ণপাত হয় আবারও দুখানা খণ্ড লাইন। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে, তোমায় আপন করার তীব্রতা আমায় ফেলা শেষ শ্বাসটুকু আরতি। এই বলে হাতে উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে নিজেকে বোঝায়, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মে তোমায় আমার বলার যে ব্যাকুলতা, তার জন্মান্তরের ঊর্ধ্বে যে প্রিয়তমা। একটা অন্ধকার পুরনো স্যাঁতস্যাঁতে ঘরে বসে আছে এক 27 বছরের রমণী। তার চোখ মুখের অবস্থা ভয়াবহ। চোখ দুটো লাল হয়ে আছে। কোটর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসতে চায় মনিদয়। ঠোঁট শুকিয়ে ফেটে গেছে।
মাথার চুলগুলো কাদায় মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে আছে। পরনের কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরো লেগে আছে। ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর তার। 4 দিন ধরে খাবার জোটেনি। অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে। যে ভাতখানিক লম্বা হয়ে তৃষ্ণায় বেরিয়ে আছে, অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। দেয়ালের ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছুই নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এখন শুকনো বাসি 2টো রুটি আর 1 গ্লাস খোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটিগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় 1 কুলি গিলে ফেলে, আরেক কুলি মুখে দেয়, কিন্তু গলা দিয়ে আর নামতে পারছে না। সেই পানিটা ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতর বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটি বুক ফেটে কাশতে থাকে। চোখ দিয়ে পানি নয়, এবার লাল রক্ত ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়েও বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপ ধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা ঠাস করে লুটিয়ে পড়ে ওর স্যাঁতস্যাঁতে পোকায় ভরা মাটির উপর। হাত মরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। তার প্রতিটি শ্বাস মনে হচ্ছে মৃত্যুর করাল থাবার সাথে শেষ লড়াই। পোকাগুলো ওর কান চুলের ভাঁজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে। হাতে মেয়েটি জান সপে চিৎকার করতে চায়, কিন্তু পারে না, গলায় কাঁটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিশ্বাসের মতো হেসে বলে, দেখ ম্যাগি, কেমন লাগে ম্যাগিগিরি করলে। আমাকে সাথে করতে নিছিলি, এবার বুঝ ঠেলা। গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে হাঁটছে তৌসিরা নাঝা। আজ রোদের রোশনি নিদারুণ প্রখর, মনে হচ্ছে জ্বালি দেবে মুহূর্তেই জমিনের বুকের সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোদে যদি এখন পানি ঢালা হয় তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাঝার টিকা দেওয়া। নাঝা টিকা দিয়ে এলো, আজ 3 নম্বরটা দেওয়ার কথা ছিল। তৌসিরদের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে। মহিলা ডাক্তারও ছিলেন, তাই আর তেমন অসুবিধে হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই ওর বিবিজান ওকে নাঝাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরেও নিয়ে এসেছে। কি আর করবে, বউ যখন ওর কষ্ট তো ওকেই করতে হবে। নাঝা অনেক ধীরে ধীরে হাঁটছে। ওর হাঁটা দেখে তৌসির বিরক্তির সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাঝা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসবো। নাঝার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না, কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কে বিদ্যায় পারদর্শী। তাই আর তৌসির কিছু বলে না। তখনই ওর চোখ পড়ে সামনের দিয়ে আসা আইসক্রিমের গাড়ি, যেটা আজকের ভাই নিয়ে আসছেন। আজকের ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাঝাকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবা? নাঝা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আজকের ভাইকে ডেকে বলে, ও আজকির ভাই, এদিকে আও তো একটু। আজকের ভাই তৌসিরের দিকেই আসছিলেন। এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন, জি, আইসক্রিম খাবেন ভাই? লগে ভাবি নাকি? তৌসির ওনার কথা এক নজর নাঝার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে বলে, হ আইসা, 5 টাকার একটা আইসক্রিম দাও তো। নাঝা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম? ছি ছি, কি ছোট লোকি কাজ। আজকের ভাই একটা 5 টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবের পকেট থেকে 2 টাকা আর 1 টাকার একটা সিক্কা বের করে আজকের ভাইকে দিতে দিতে বলে, ভাই, এই 3 টাকাই নাও, পরে 2 টাকা নিবানে, আইজান নাই। আজকের ভাই এই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা ভাই।
আজকের ভাই অবাক হননি এমন কাণ্ডে, কারণ হিসেবে ওনারা অভ্যস্ত। তোসির জন্মগত এমন হাড় কিপটে। আজকের ভাই চলে যান। তোসির নাঝার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও খাও, গরম কম লাগবে। নাঝার মন চায় নিতে না, কিন্তু মস্তিষ্ক বলে নিয়েই নেয়। যাই হোক, লোকটা কিনে দিয়েছে, হাড় কিপটামি করেও। নাঝা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুচকে বলে, ছি, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালারগুলো আইসে রেখে দিয়েছে। এই বলে ফেলতে চাই, কিন্তু তৌসির ফেলতে দেয় না। ওর হাত থেকে নিয়ে বলে, দাও, তুমি খাইও না, আমি খামো, 3 টাকা দিয়ে কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাঝা বিরক্তির সুরে বলে, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ, কিপটামির একটা সীমা থাকে। ওর কথায় তৌসির কুটিলিয়ে হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। নাঝার কথাগুলো বড্ড তিতা, সবসময় তিতা কথা বলে, কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলো ভালো লাগে। নাঝা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তেই নাঝা বলে ওঠে, দূর। তৌসির খানিকটা সামনে এগিয়ে গেছে। নাঝার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফের এগিয়ে এসে নাঝার হাতের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে, দেখে চলবি না, কানা বেডি। নাঝা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, কারণ তো রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন? তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে উঠে, আমার বউ তুমি, আমি তোমার হাত ধরুম, ঠ্যাং ধরুম, তাতে কে কি কইব? মুখ সামলান, খারাপ লোক। চলো, সামনে পুকুরে পা ধুইয়া নিবা। এই বলে নাঝার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে। নাঝাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে নামে। নাঝা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি। এই বলেই নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায়। নাঝার পা থেকে ওর জুতোটা খুলে নিয়ে পাশে রেখে দেয়। জুতোটা চামড়ার, ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আবার আয়কারী মানুষ, মূলত এই কারণেই ও নাঝার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে। তৌসির নিজ হাতে পানি দিয়ে নাঝার পা ঘষে ধুয়ে কাদা ছাড়িয়ে দেয়। নাঝা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষটা টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা। এই যে একজন পুরুষ হয়েও ওর পা ছিল একদম নিরহংকার ভাবে। নাঝা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুয়ে জুতোটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে, নাও, পরে নাও, আর চামড়ার জুতা এমনে দৌড়ে আইসা ভিজাইতে নিও না, ছিঁড়ে যাবে সকাল। নাঝার পায়ে জুতো পরিয়ে দিচ্ছে তৌসির, সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজ নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না নাঝার মাস্টার চাচ্চু আর ওর 3 নম্বর চাচার ছোট ছেলে মুত্তাসিম নাঝার সাহেব ভাই। ওনারা এসেছিলেন নাঝার টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে, কার্ডের প্রয়োজন নেই। তাই কার্ডটা ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রাম আবার বেশ দূরেও নয়, কাছেই। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাঝাকে দেখতে পান ওরা পুকুরে নামছে, তাই নাঝাকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচ্চু মানে নাদের তালুকদারের বড্ড আদরের নাঝা। নাঝার তৌসির উপরে উঠে এসে মাস্টার চাচ্চু আর সাহেব ভাইকে দেখে চমকায় সামান্য মাত্র। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হয় না। শত্রুকে দেখে কেই বা খুশি হবে, কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে। তারপরও মৃদু হেসে দুজনেই মাথা নাড়িয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচ্চু নাঝার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলেন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন? এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাহেব ভাই? তুমি কেমন আছো সাহেব ভাই? এই কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের বক্ষে দেখে কেমন থাকতে পারি বলতো, কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবেন না। ওনার যা বলার, যা ভাবার, তা শুধুই একান্ত। এই যে ওকে ভালোবাসেন, এটা ওনার একান্ত বাধ্যগত।
কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলেন, এই তো আছে, তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি। তোর সাথে দেখাও হয়ে গেল। ও আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাঝার তোসির মাথা নাড়ায়। তোসির নাঝার হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলে, মাঝে মধ্যে আইয়েন এমনে ভাতিজির খোঁজ খবর নিতে। মাস্টার চাচ্চু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন, হ্যাঁ সে তো অবশ্যই। মুখে এটা বললেও মনে মনে বলেন, তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে, আসতে হবেই স্বরের স্বর কোথাকার। ওনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে, আর নাঝা আর তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরে পেছনে তাকান, নিজের প্রাণ সঞ্চারিণীকে দেখার লোভ সামলাতে পারেননি বিধায় তাকান, নয়তো তাকাতেন না। উনি দেখতে পান নাঝার হাতটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে একটু আগের সেই দৃশ্য ভেসে উঠে, যখন তৌসির নাঝার পা ধুয়ে দিচ্ছিল। সাহেব ভাই পেছনে তাকিয়ে থাকতে থাকতে সামনের দিকে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বলেন, আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের প্রহরেও আমি তোমায় ভালোবেসে যাব একান্তে। এই বলে সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করেন, আর নিজের চুলে নিজে হাত বোলাতে বোলাতে মৃদু হেসে বলেন, তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষায় মনে পড়বে, আবার তোমায় বারংবার মনেও পড়বে। নাঝা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। ও একটু গরমে ঘেমে একেবারে একাকার হয়ে যায়, তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতরে পা যখনই রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাঝাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায়। নাঝা লক্ষ্য করে তৌসিরের পরনে কালো কাপড়ের একখান লুঙ্গি। নাঝা এটা দেখে ভ্রু কোচকায়। সত্যি বলতে জীবনের প্রথম দেখলেও কাউকে কালো লুঙ্গি পরতে। ওর বাপ চাচারাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালেও কিছুটা লুটিয়ে আছে। এর উপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাঝা দেখছে ভিন্নতা। তৌসির ক্রিম কালারের একটা হাতে লম্বা শার্ট পরেছে, বড় সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাঝা মনে মনে ভাবে, এভাবে নায়ক সাজলেন যে, এই কিপটা ব্যাপারটা কি? কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটাবার জিজ্ঞেস করি কই যাবেন উনি। নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, আজ আমি রাতে আসতে নাও পারি, তুমি সিমরান রে নিয়া ঘুমাইয়া যাইও, যদি ডরাও। নাঝা তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এই বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে কত বড় শয়তান নিয়ে জামাই চলে যাচ্ছে, অথচ ও একটাবার জিজ্ঞেসও করলো না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাঝাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বেয়াদব একটা মহিলা তালুকদারের মাইয়া। নাঝার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? তৌসির নাঝার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণই থেমে যায়। ওর চোখে পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব। বেশ দূরে দাঁড়িয়ে আছে নাঝা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই, তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি। এই বলে নাঝার সামনে এসে দাঁড়ায়। নাঝা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলে, রাতে যাচ্ছেন, তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয় অবৈধ নেশার কাজে, আর নয়তো পতিতাদের বিছানায় নিজের শখ মেটাতে। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এখন নাঝার এই কথা শুনে মন চাচ্ছে নাঝার গাল একটানে ধরে ফিরে নিতে। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, চর মাইরা নাক মুখ সমান কইরা ফেলমু, বেয়াদব মহিলা। তৌসিরের কথা শুনে নাঝা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি মিথ্যা কিছু বলেছি? আপনি তো এগুলোই করেন। তৌসির নাঝার কথায় দাঁতে দাঁত চেপে চারদিকে তাকায়। নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, আর আগে মগজ গলে যাচ্ছে।
নাঝার জায়গায় অন্য কেউ থাকলে আজ ওর শেষ দিন হতো, কিন্তু নাঝাকে ও কিছু করতে পারবে না, করলেই বিপদ। তসির অল্প সুরে চিৎকার করে বলে, তোর এক হাত লম্বা থোতা সামলে নে, নয়তো এক টানে থোতা ফাইরা আম্বরখানা নিমু। এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছে হবে, খুন। নাঝা তসিরের যাওয়ার পানে নিরলস চোখে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট কারোতে কিভাবে আটকে নিতে পারলো? নাঝা উদাস হয়ে বিছানায় বসে পড়ে। মন চায় সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে নীরব কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু নয়। কাউকে চায় না, শুধু একটু মুক্তি চাই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।